আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ, সবচেয়ে আলোচিত এবং সমালোচিত অনেকের কাছে। তাকে নিয়ে মিথ রয়েছে, ম্যাথোলজি রয়েছে, অর্থাৎ গল্প রয়েছে, গুজব রয়েছে। তাকে কেন্দ্র করে রাজনীতিতে একটি রসায়ন তৈরি হয়েছে। তাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়ে গেছে। একটা হলো রসায়ন, মানে কেমিস্ট্রি, আর একটা হলো বলয়, বৃত্ত, সার্কেল। এটাকে আপনি ফিজিক্সের সঙ্গে তুলনা করতে পারেন। এখন যাকে নিয়ে এত আলোচনা এবং সমালোচনা, মূলত সেই লোকটির সম্পর্কে আপনার কিছুটা আন্দাজ থাকা দরকার আছে। আমি নিজে তার সঙ্গে কখনো ব্যক্তিগতভাবে আমার পরিচয় হয়নি, কথা হয়নি, দেখাও হয়নি, ওয়ান টু ওয়ান আমরা কখনো একে অপরকে দেখিনি। আর এমনি সেনাবাহিনী বা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা থাকেন, এমনকি রাজনীতিবিদ থাকেন, যাদের হাতে ক্ষমতা থাকে, আমি আমার চিরাচরিত শৈশব থেকে তাদের থেকে দূরে থাকি। এমনকি আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা খুব বড় পদে আছেন, বন্ধু বান্ধবের মধ্যে বড় পদে আছেন, তাদের থেকে 33 মাইল দূরে আমি সবসময় অবস্থান করি। ক্ষমতা আমার কাছে আসলে সবসময় একটা ভয়ঙ্কর জিনিস মনে হয়। এর কারণ হলো, যখন ক্ষমতাধর মানুষ তারা দুনিয়াকে ধরাকে সরাক জ্ঞান করেন, তাদের কাছে গিয়ে আপনি ঠিক সত্যিকার অর্থে আপনি যে মেন্টাল ট্রিটমেন্ট এটা পাবেন না। হয় আপনি অতিমূল্যায়িত হবেন, অথবা আপনি অপমানিত হবেন। কি দরকার? এই জন্য আমি আসলে এমনকি যখন সংসদ সদস্য ছিলাম, আমি কখনো শেখ হাসিনার সামনে জীবনে গিয়ে একটা সালাম দিয়েছি এরকম কোনো ঘটনা নেই। কখনো কোনো মন্ত্রীর সাথে, এমপির সাথে, প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি পর্যন্ত আমি জীবনে তুলিনি। এটা নট সিঙ্গেল ওয়ান। এটা আসলে আমার ভয় থেকে, যে এগুলো আসলে কোনো কাজে আসে না। আমার যে আমিত্ব, সে আমিত্ব থাকে না। এখন জনাব ওয়াকারুজ্জামান সাহেবের সাথে যদি আমার এরকম একটা সম্পর্ক থাকতো, তাহলে আমার কথা বলতে গিয়ে আমাকে 10 বার চিন্তা করতে হতো। কিন্তু আমি তার সাথে সম্পর্ক না থাকার কারণে আমি নির্ভয়ে, নিশ্চিন্তে, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, নির্লিপ্তভাবে তার সঙ্গে কথা বলতে পারি। এখন তাকে নিয়ে আলোচনা হচ্ছে যে তিনি সামরিক শাসনের অধিকর্তা হবেন, জরুরি অবস্থা জারি করবেন। তাকে নিয়ে সমালোচনা হচ্ছে তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে নিয়ে আলোচনা হচ্ছে না, তিনি দেশপ্রেমিক, সত্যিকার অর্থে বাংলাদেশের ভালো মানুষ। তো আসলে তিনি কেমন? আমার কাছে তার যে ফিজিক কন্ডিশন, তার চেহারা সুরত, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা, কণ্ঠ, এটা দেখে যতটুকু মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই লোকটি একটি আপাদমস্তক ভদ্রলোক মানুষ। এখন আপনি বলতে পারেন যে এটা আপনি বুঝলেন কি করে? এর কারণ হলো যে আমি ক্রিমিনোলজিতে, অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র, আইন বিজ্ঞানের একজন ছাত্র, অর্থাৎ আমি মাস্টার্স অফ ল। তো এই আইনের মধ্যে বেশ কয়েকটা সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টগুলোর মধ্যে আমার পারঙ্গমতা দেশে এবং দেশের বাইরে এটি প্রমাণিত। তো সেই দিক থেকে মানুষের ফিজিক্যাল কন্ডিশন দেখে, নখ দেখে, পা দেখে, চুল দেখে, কণ্ঠস্বর দেখে, অঙ্গভঙ্গি দেখে, চোখ দেখে আপনি বলতে পারবেন এই লোকটি কেমন। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে তিনি একজন ভদ্রলোকের সন্তান। তার পিতা ভদ্রলোক, তিনি ভদ্রলোক। যে ক্ষমতা দখল করার জন্য কিছুটা অভদ্র হতে হয়, তারপরে ক্ষমতা পাওয়ার জন্য কিছুটা লালায়িত থাকতে হয়, লোভ থাকতে হয়, লালসা থাকতে হয়, কামনা থাকতে হয়, বাসনা থাকতে হয়। তো যারা নিখাত ভদ্রলোক মানুষ, তারা আসলে এই ধরনের ঝুঁকি নিতে চায় না। কাজেই জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে যারা স্বপ্ন দেখছেন যে তিনি ত্রাণকর্তা হিসেবে আসবেন, তো তাদের নিরাশ হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা জনাব ওয়াকারুজ্জামানের পারিবারিকভাবে আছে। তার যারা বন্ধু, তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারে যে এই লোকটা কোনোদিন একটা মুরগি জবাই করেছেন কিনা, এই লোকটা কোনোদিন কোনো হরিণ শিকার করেছেন কিনা। অনেক দেখা যাচ্ছে যে আর্মি কর্মকর্তা জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন পার্বত্য চট্টগ্রামে, শিকার করা তাদের নেশা। তো তারা শিকার করেন। তো এই লোক কয়দিন বন্দুক দিয়ে গুলি করে কয়টা বাঘ মারাতে দূরের কথা, কয়টা হরিণ মেরেছেন, কয়টা শিয়াল মেরেছেন, গিয়ে দেখেন
আমার বিশ্বাস ওনার চেহারা স্রোত ইন্ডিকেট যে তিনি এই ধরনের শিকার গুলাগুলি পছন্দ করেন না। জি, তিনি একটা বিপ্লব ঘটাবেন, তিনি একটা সামরিক শাসন জারি করবেন, তারপর শেষে মার্শাল ল চালাবেন, এটা হয় না, মানে এটা মিলে